আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক যেই স্কোয়াড সেটা ঘোষণা করার সময়সীমা ৩রা জানুয়ারির মধ্যে আইসিসিকে প্রদান করতে হবে টি-20 বিশ্বকাপের জন্য। এবং বাংলাদেশ কিন্তু একটুখানি দেরি করেই ফেলছে বলা যেতে পারে। তার কারণ বেশ কিছু দল ইতিমধ্যেই তাদের মূল 15 সদস্যের যে স্কোয়াড বিশ্বকাপ খেলার সেটা কিন্তু ঘোষণা করে ফেলেছে। ইতিমধ্যে আপনারা জানেন ইন্ডিয়া তাদের দল ঘোষণা করে ফেলেছে, সেই সাথে শ্রীলঙ্কা তাদের দল ঘোষণা করে ফেলেছে। আপনি যদি দেখেন পাকিস্তানও তাদের দল ঘোষণা করে ফেলেছে। অর্থাৎ বেশ কিছু টিম যারা আসলে সামনের দিনগুলোতে তারা সিরিজ খেলবে, একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে তারা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে, তারা কিন্তু দল ঘোষণা করে ফেলেছে। আফগানিস্তান জাতীয় দল তারাও কিন্তু তাদের 15 সদস্যের দল ঘোষণা করেছে এবং প্রায় প্রত্যেকটা দলেই আপনি দেখবেন যে কিছু হলেও চমক রয়েছে এবং আগের যে সিরিজটা তারা খেলেছে সেটার সঙ্গে কিছু পরিবর্তন রেখেই তারা তাদের ফাইনাল স্কোয়াডগুলো দিয়েছে। সেখানে একটা বড় ফ্যাক্টর যেটা সবার দলের জন্য কাজ করছে সেটা হচ্ছে তাদের প্লেয়ারদের কারেন্ট ফর্ম এবং ওভারঅল স্কোয়াডের ব্যালেন্সটা। এবং আরও একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে খেলা কোথায় হবে সেটার উপর ডিপেন্ড করে তারা তাদের পেস বা স্পিন স্ট্রেংথগুলো বাছাই করে নিচ্ছে এবং সেই সাথে ব্যাটারদের ক্ষেত্রেও একটা চয়েস তারা রাখছে যে কোন ব্যাটাররা আসলে ইন্ডিয়া বা শ্রীলঙ্কার কন্ডিশনে, যেখানে হয়তো কিছু কিছু উইকেট খানিকটা ধীরগতির হতে পারে, কিছু কিছু উইকেটে স্পিনারদের আধিপত্য থাকতে পারে, সেই জায়গাটায় কোন ধরনের ব্যাটাররা এফেক্টিভ হতে পারেন সেই ব্যাটারদেরকেই কিন্তু বাছাই করার একটা চিন্তা ভাবনা চলছে। এবং এরই সাথে যেহেতু শীতকালের মধ্যে খেলাটা হবে, আমার মনে হয় রাতের ম্যাচগুলোতে দেয়ার উইল বি এ ডিউ ফ্যাক্টর, তো ওগুলোও মাথায় রেখে আমার মনে হয় যে বোলারদেরকে চিন্তা করা হচ্ছে, চুজ করা হচ্ছে, তারাও যে ওই ভেজা বলে বল করতে পারবেন বা ডিউ ফ্যাক্টরের ভেতর দিয়েও তারা ঠিক জায়গায় ঠিক পজিশনে এবং কনফিডেন্টলি বোলিংটা করতে পারবেন সেই ধরনের বোলারদেরকেই নেওয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে বাংলাদেশের যারা নির্বাচক প্যানেল রয়েছেন তারা আসলে কি কি চিন্তা করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু তারা এখনো ফাইনাল স্কোয়াডটা দেননি, একটা প্রেডিক্টেড 15 ম্যান স্কোয়াড আমরা কিন্তু তৈরি করার প্রসেসটা শুরু করতে পারি, একটা আর্লি প্রেডিকশন আমরা দিয়ে দিতে পারি। অন্যান্য দলগুলা তাদের মতো করে গুছিয়ে তাদের মূল যে স্কোয়াড সেটা ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এবারে বিপিএলটা যেহেতু চলছে চলমান, জানুয়ারির 23 তারিখে যে ফাইনালটা হবে তার আগ পর্যন্ত কিন্তু বিপিএল শেষ হচ্ছে না। সুতরাং বিপিএল এর পারফরমেন্সটাই বা বিপিএল এর যেই খেলাটা হচ্ছে, এখানে যে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা খেলছেন, এটাই তাদের সর্বশেষ প্রস্তুতি। এটার পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না, একটা ক্যাম্প হবে। সেই ক্যাম্পে বাংলাদেশ ন্যাশনাল টিমের সবাই একসঙ্গে হবেন, কোচিং স্টাফ এবং সবাই একসঙ্গে হয়ে একটা ক্যাম্প করবেন। সেখানে তাদের কিছু ম্যাচ সিনারিও প্রস্তুতি, নিজেদের ফিটনেস ঝালাই করার প্রস্তুতি এগুলো করে তারপরে হয়তো তারা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার দিকে রওনা দেবেন বিশ্বকাপ খেলার জন্য। সো ওভারঅল আমরা যদি 15 সদস্যের প্রেডিক্টেড স্কোয়াডটার দিকে তাকাই, সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমরা চোখে দেখব এবং সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে সিরিজগুলো গিয়েছে সেখানে আমাদের সাফল্য এবং দুর্বলতার জায়গাগুলো কোন কোন জায়গায় ছিল। সফল যদি হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে আমরা একটা স্টেবল বোলিং লাইন আপ পেয়েছি, যেখানে পেস এবং স্পিনার দুই এন্ডেই এমন কিছু প্লেয়ারদের আমরা পেয়েছি যাদের ওই এক্সপিরিয়েন্সটা ইতিমধ্যে হয়ে গেছে। একটু আগে যে ব্যাপারটা বলছিলাম যে ডিউয়ের মধ্যে বল করতে পারা, রাতের ম্যাচে কতটুকু পারফর্ম করতে পারবেন, স্পিন বান্ধব উইকেটে কোন ধরনের স্পিনাররা ভালো করতে পারেন, ওই ধরনের একটা অ্যাটাক। পেস বোলারদের ক্ষেত্রে নতুন বল, ডেথ ওভার্স, ওই সব জায়গায় কোন কোন বোলাররা ভালো করতে পারেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে। একটা দুটো জিনিস হয়তো করা হয়নি, আমি পেস বোলিং নিয়ে আগে আসি। সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই বছরের পেস বোলিংয়ের যে দুর্বলতাটা ছিল সেটা হচ্ছে ডেথ ওভার্সে গিয়ে। এক মুস্তাফিজুর রহমানকে ছাড়া বাংলাদেশ দলের আসলে এই পেস ডিপার্টমেন্টে ডেথ ওভার্সে কনসিস্টেন্টলি ভালো ওভার প্রডিউস করার মতো বোলার খুব একটা নেই। একটা দুটো ইনস্ট্যান্স আমরা দেখেছি, এশিয়া কাপের ভেতরে হোক, আফগানিস্তানের সঙ্গে ওই 3 ম্যাচের টি-20 সিরিজ হোক, কিংবা পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ যে খেললো সেই সিরিজগুলো হোক না কেন, শরীফুলকে আমরা মাঝে মধ্যে ভালো বল করতে দেখেছি ডেথে। এবং সেই সাথে আমরা যদি সাইফুদ্দিনের কথা বলি, সাইফুদ্দিন একটা দুটো সময়ে দেখা গিয়েছে যে তিনি ডেথ ওভার্সে ভালো সামলে নিতে পেরেছেন মুস্তাফিজকে সঙ্গ দিয়ে। এছাড়া কিন্তু ওই ডেথ ওভার্সে একদম কনসিস্টেন্টলি মুস্তাফিজের সঙ্গে ভালো বোলিং করে যেতে পারবেন এইরকম কনসিস্টেন্ট পারফর্মার আমরা ন্যাশনাল টিমের পারফরমেন্স থেকে অন্তত পাইনি। হ্যাঁ, এ টিমের পারফরমেন্স থেকে আমরা পেয়েছি এবং সেখানে রিপন মন্ডল, আব্দুল গাফার সাকলাইন, তাদের পারফরমেন্স অন্তত এশিয়া কাপ রাইজিং স্টার্সে খুবই ভালো ছিল এবং তারাও কিন্তু বিপিএলটা খেলছেন, দুজনই একই দলের সুযোগ পেয়েছেন। রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন
এবং রিপন মন্ডলের কথা আলাদা করে আসলে বলতে চাই, কারণ তাকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে যে তিনি কি এই দলটায় অ্যাজ আ ডেথ ওভার স্পেশালিস্ট এই স্কোয়াডের ভেতর জায়গা করে নিতে পারেন কিনা। তবে তার জায়গা পাওয়াটা কতটা কঠিন সেটা কিন্তু আমরা বুঝতেই পারছেন, কারণ সেখানে অলরেডি তানজিম সাকিব, সাইফুদ্দিন, শরীফুল, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান 5 জন বোলার ইতিমধ্যে আছেন এবং আমার কাছে মনে হয় 5 জনের মধ্যে হয়তো একজন বাদও পড়ে যেতে পারেন ফাইনাল 15 ম্যান স্কোয়াড থেকে, বাংলাদেশ যদি 4 জন পেসার নিয়ে ওই বিশ্বকাপটা খেলতে যায়। সো সেই ক্ষেত্রে রিপন মন্ডল যদি কাউকে রিপ্লেস করতে চান, আইদার সাইফুদ্দিনের জায়গায়, নাইলে তানজিম সাকিবের জায়গায়, নাইলে ইভেন তাসকিনের জায়গায় বা শরীফুলের জায়গায় তাকে চিন্তা করা হতে পারে। সো ওই ব্যাপারগুলোকে নির্বাচকরা কনসিডার করবেন কিনা। এবারে বিপিএল এর এখনো মাত্র আমরা ফরমেটিভ স্টেজে আছি, প্রত্যেকটা দল 2-3টা করে বা একটা করে ম্যাচ খেলেছে, সুতরাং সেই পারফরমেন্সের ভিত্তিতে এখনই বলা যাচ্ছে না যে কারেন্ট ফর্ম কোন খেলোয়াড়ের বেটার আছে, বাট একটুখানি এগিয়ে রাখা যায় কিছু কিছু প্লেয়ারদের। ফর এক্সাম্পল রিপন মন্ডলকে দেখে খুব ভালো লাগছে, হাসান মাহমুদকে দেখে খুব ভালো লাগছে, যারা এই মুহূর্তে এই স্কোয়াডের বাইরে আছেন। সো আমরা স্কোয়াড নির্বাচনেই চলে যাই, একেবারে প্রথম থেকে চলে যাই, খুব বেশি দীর্ঘায়িত না করি। ব্যাটিং অর্ডারটা আমার মনে হয় একটা সলিড বেস আমাদের রয়েছে। তানজিদ তামিম আছেন, সেই সাথে সাইফ হাসান আছেন, লিটন দাস আছেন এবং পারভেজ ইমন আছেন। রিসেন্ট সময় পারভেজ ইমন যেহেতু 4-এ ব্যাট করছেন, ইভেন আয়ারল্যান্ড টি20 সিরিজেও তাকে আমরা 4-এ ব্যাট করতে দেখেছি, সেখানে ব্যাট করে তিনি সফল হয়েছেন। বিপিএল এর যে 2টো ম্যাচ ব্যাট করার সুযোগ পেলেন তিনি সিলেট টাইটান্সের হয়ে, সেই 2টো ম্যাচেই তিনি 2টো 50 পেয়েছেন। সো পারভেজ ইমন অ্যাট নাম্বার 4 এটা কিন্তু বাংলাদেশের একটা সলিউশন, এবং আমরা কিছু সাংবাদিকদের ইন্টারভিউ দেখে বুঝতে পারছিলাম বা তাদের ফিচার আর্টিকেল দেখে আমরা পড়ে বুঝতে পারছিলাম যে এটা নাকি বিসিবির পক্ষ থেকেই রাজশাহী ওয়ারিয়ার্সকে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে পারভেজ ইমনকে তোমরা 4-এ ট্রাই করে দেখো, কারণ আমরা টি20-11 এর মধ্যে পারভেজ ইমনকে মোস্ট লাইকলি 4-এ খেলানোর প্রস্তুতি নিতে চাই বা ওই জায়গাটায় তাকে আমরা সেট করতে চাই। তো দেখা যাক, পারভেজ ইমন সো ফার হ্যাজ সাকসিডেড এবং আমার কাছে মনে হয় যে একটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট হয়েছে এটা। পারভেজ ইমন অ্যাট নাম্বার 4 ফর বাংলাদেশ ইন দ্য টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা হয়তো আমরা রেগুলার বেসিসেই দেখতে পারি। আচ্ছা, টপ 4-এ চলে গেলাম, তারপরে 5 নম্বরে তাওহিদ হৃদয় থাকবেন ডেফিনেটলি, তার জায়গাটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো টপ 5 ইজ ফিক্সড। ওই নাম্বার 6 পজিশন, এটা নিয়ে আলাদা করে কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম, কারা কারা কন্টেন্টার হিসেবে থাকবেন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমার পছন্দের প্লেয়ার নাম্বার 6-এর জন্য হবেন শামীম পাটোয়ারি। লিটন দাস নিজেও তাকে প্রেফার করেন, যদিও নির্বাচকের সঙ্গে লিটনের একটা হিটেড সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে তিনি শামীমকে বাদ দিয়েছিলেন। জাকের আলী অনেক, অঙ্কন, সোহান তাদেরকে অনেকভাবেই ট্রাই করিয়েছিলেন, তবে সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারি তিনি যদি এবারে বিপিএলটায় ভালো খেলতে পারেন, ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি এবারে খেলছেন, তাহলে আমার মনে হয় যে তার জায়গাটা নিয়ে খুব একটা সন্দেহের অবকাশ থাকে না। একটা লেফট হ্যান্ডেড ব্যাটার ব্যাটিং এট নাম্বার 6, এটা হয়তো বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে পারে। এখন টপ 6-এর জায়গাটার মধ্যে বা টপ অর্ডারে টপ 4 বা 5-এর ভেতরে আরো 2জন ক্রিকেটারের নাম কিন্তু উঠে আসতেই পারে। একজন হচ্ছেন সৌম্য সরকার, একজন হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল শান্ত ইতিমধ্যেই বাংলাদেশের অবভিয়াসলি তিনি ফর্মার টি20 ক্যাপ্টেনও ছিলেন, এই মুহূর্তে তিনি রাজশাহী ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন হিসেবে কাজ করছেন এবং প্রথম ম্যাচেই 100 পেয়েছেন, দ্বিতীয় ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন। 3 ম্যাচ মিলিয়ে নাজমুল হোসেন শান্তর কিন্তু ওই 200-র কাছাকাছি রান ইতিমধ্যে এবারে বিপিএল এ হয়ে গেছে। তিনি হাইয়েস্ট রান স্কোরার, 150 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। আরো অনেক লম্বা পথ বাকি, আরো 7টা ম্যাচ বাকি আছে রাজশাহীর, তারপর হয়তো কোয়ালিফায়ার্স আছে, ফাইনাল হবে, অনেক কিছুই হবে। তবে ইনিশিয়াল ফর্মের ভিত্তিতে নাজমুল শান্ত কিন্তু খুব ভালো একটা জায়গায় আছেন ইন টার্মস অফ ফর্ম ফিটনেস। সো তাকেও কি কনসিডার করা যায় নাকি এই স্কোয়াডের ভেতরে, সেটা নিয়ে আলোচনায় পরে আসবো। এছাড়া সৌম্য সরকার আছেন, তাকে কিন্তু আমরা এখনো এবারে বিপিএল এ অন সং দেখিনি, তিনি এখনো নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা শুরু করেননি। দেখা যাক শেষ পর্যন্ত তিনি আসার পর তিনি কোনো এমন ইম্প্যাক্ট ফেলতে পারেন কিনা যেটাতে করে হয়তো নির্বাচকরা একটা সেকেন্ড থট দিতে পারেন তার ব্যাপারে। তবে এইসব যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় যে ওই যে টপ 6, এই টপ 6টাই হয়তো স্টার্ট করবে এবং ব্যাকআপ হিসেবে মোস্ট লাইকলি ওই জাকের আলী, অঙ্কন, সোহান, নাজমুল শান্ত এবং সৌম্য, এই 5 জনকে নিয়েই আলোচনা হবে এবং তাদের মধ্য থেকে হয়তো কাউকে না কাউকে এই স্কোয়াডের মধ্যে ইনক্লুড করা হবে। আমার পছন্দ হচ্ছে ফার্স্ট চয়েস শামীম, তিনি নাম্বার 6-এ থাকবেন। তার ব্যাকআপ যদি চিন্তা করি সেই জায়গাটায় কিন্তু আসলে আমরা অঙ্কনকেও চিন্তা করতে পারি না, জাকেরেরও রিসেন্ট ফর্ম খারাপ, দুজনেই হয়তো বাদ পড়তে চলেছেন। সোহান, শান্ত আর সৌম্য, মানে এখন সোহানি এই জায়গায় বলা যেতে পারে যে নাম্বার 6-এর জন্য সুটেবল ক্যান্ডিডেট, কারণ শান্ত এবং সৌম্য কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করেন। সো তাদেরকে ওপরে খেলালে আবার পুরো ব্যাটিং লাইন আপটা পুশ ডাউন হয়ে যায়, মানে লাইক ফর লাইক নাম্বার 6 আমরা কিন্তু আলটিমেটলি পেলাম না। তো সেটা নিয়ে আসলে নির্বাচকদের একটা দুশ্চিন্তা থাকতেই পারে। ওই ব্যাটিং অর্ডারটার পর আমরা স্পিন ডিপার্টমেন্টে যাই, ওখানে আসলে তর্কের জায়গা খুবই কম, আলোচনার জায়গা খুবই কম। নাসুম উইল গেট হিজ প্লেস, শেখ মেহেদি উইল গেট হিজ প্লেস এবং রিশাদ, এই 3 জনই বাংলাদেশের মূল 3 স্পিনার হবেন এবারে টি20 বিশ্বকাপে, সেটা ধরে নেওয়া যেতে পারে। আউটসাইড চান্সে তানভীর ইসলাম রয়েছেন এবং আলিস আল ইসলাম রয়েছেন, দ্য ইন্টারেস্টিং ওয়ান। আমার কাছে মনে হয় যে আলিসের রংপুর রাইডার্সের পারফরমেন্সটা একদম প্রথম ম্যাচে যে তিনি খেললেন, ভালো বোলিং করেছেন পাওয়ার প্লের ভেতরে, এবং মনে হয়েছে যে তিনি তার ফিটনেসটা মেবি 100% এখনো যদিও রিগেন না করে থাকেন, তার বোলিং ধারটা কিন্তু আমরা দেখছি যে খুব ভালো
ভালো জায়গায় আছে। সো আলিসকে আমি জানি না তিনি যদি অস্বাভাবিক কিছু করে ফেলেন, 20 উইকেট নিয়ে ফেলেন এবারে বিপিএল এ ফর এক্সাম্পল, এবং তার দল যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, সেই ক্ষেত্রে আলিসের কি সম্ভাবনা রয়েছে কিনা কাউকে রিপ্লেস করে এই দলটায় থাকার জন্য? ফর এক্সাম্পল নাসুমের জায়গায় তিনি কি তার জায়গাটা এখানে রাখতে পারেন কিনা? কারণ আমার কাছে মনে হয় যে রিশাদ ডেফিনেটলি খেলবেন, রিশাদকে নেয়াই হবে। তিনি বিগ ব্যাশ টুর্নামেন্টটাতেও দুর্দান্ত পারফর্ম করছেন, হোবার্ট হারিকেন্সের হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। আর অন্যদিকে আমরা শেখ মেহেদীর কথা বললে তিনি at নাম্বার 7 ইম্পর্টেন্ট হতে পারেন, কারণ তার ব্যাটিংটাও একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে দেয় এবং নতুন বলেও তিনি ভালো বোলিং করতে পারেন। এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই ধরনের কন্ডিশনে আমার মনে হয় শেখ মেহেদী কুড বি ভেরি ভেরি এফেক্টিভ। সো যদি আমরা একটা রিস্ক নিতে চাই, সেই ক্ষেত্রে হয়তো নাসুমের জায়গায় আমরা আলিস আল ইসলামকে স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। বাট সেটাও একটা আউটসাইড চান্স, বিপিএলটা শেষ হতে হতে বা একটু কয়েকদিন গেলে আমরা হয়তো বুঝতে পারবো। বাট প্রিলিমিনারি স্কোয়াডের জন্য আমার মনে হয় আলিস আল ইসলাম ইজিলি তিনিও কিন্তু একটা আলোচনার টপিক হতে পারেন এই জায়গাটায় স্পিন ডিপার্টমেন্টে। এখন পেস ডিপার্টমেন্টে যেখানে যাচ্ছিলাম, আগেই অলরেডি আলোচনা করে ফেলেছি যে আমার কাছে মনে হয় যে হাসান মাহমুদ এবং রিপন মন্ডলকে নিয়েই আলাদা আলোচনা হতে পারে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের পাশাপাশি। বাট এই যে 7 জনের কথা বলছি, 7 জনের মধ্যে মোস্ট লাইকলি শুধু 4 জনই সুযোগ পাবেন। সেখানে মুস্তাফিজ ডেফিনেটলি চান্স পাচ্ছেন, তাসকিন ডেফিনেটলি চান্স পাচ্ছেন, এবং সেই সাথে তানজিম সাকিব, সাইফুদ্দিনের মধ্যে হয়তো একজন চান্স পাবেন। শরীফুলের সাথে রিপন মন্ডলকে আমরা একসাথে করে বলতে পারি যে এই দুজনের মধ্যে বিপিএল এ যে বেটার করবেন তাকে হয়তো নিয়ে নেওয়া যেতে পারে। সো আমার পার্সোনাল প্রেফারেন্স রিপন মন্ডল, কারণ তিনি ডেথ ওভার্সে ভালো বল করেন। সো ওইটাই আমার লজিক বেসিক্যালি তাকে নেওয়ার জন্য। এবং অলরাউন্ডার হিসেবে তানজিম সাকিব, সাইফুদ্দিনের মধ্যে এই মুহূর্তে তানজিম সাকিবকেই বাংলাদেশ নির্বাচকরা এগিয়ে রাখছেন। সো ওই জায়গা থেকে আমিও ভাবছি যে হ্যাঁ, বাদ পড়লে আলটিমেটলি আনফর্চুনেটলি সাইফুদ্দিনই হয়তো বাদ পড়বেন। বাট তানজিম সাকিবকে নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে তার রিসেন্ট বোলিং ফর্মটা কিন্তু ভালো যাচ্ছে না, এবং ডেথ ওভার্সে তিনি কিন্তু সেই ধারালো বোলিংটা প্রডিউস করতে পারছেন না। এটা কিন্তু একটা কনসার্নের কারণ। মানে নোবডি শুড বি অ্যান অটোমেটিক চয়েস, আমার কথা হচ্ছে এটা। এখন যদি সাইফুদ্দিনের বিপিএলটা তানজিম সাকিবের চেয়ে অনেক বেশি ভালো যায়, তাহলে কি নির্বাচকরা সাহস করে সাইফুদ্দিনকে স্কোয়াডে রেখে তানজিমকে বাদ দেবেন কিনা, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। সো ওভারঅল আমরা বাংলাদেশের স্কোয়াডটার দিকে যদি তাকাই, ইটস এ গুড স্কোয়াড। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তারপরে হচ্ছে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ, তারপরে হচ্ছে তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। মানে এরকম একটা লাইন আপ যদি হয় 11। পাশাপাশি আমরা মিডল ব্যাটিংয়ের জন্য যদি ব্যাকআপ রাখি, সেখানে নুরুল হাসান সোহান কিংবা শান্তর মধ্যে যে কোনো একজন, এবং সেই সাথে পেস বোলারদের মধ্যে আমরা ব্যাকআপ হিসেবে হয়তো রিপন মন্ডলকে রাখলাম, এবং স্পিন ডিপার্টমেন্টে আমরা আলিসকে আমরা রেখে দিতে পারি। সো এই ধরনের কিছু প্লেয়ারদের আমরা রেখে একটা 15 যদি গোছাই, তাহলে আমার মনে হয় একটা খুবই ব্যালেন্সড বাংলাদেশ ন্যাশনাল টিম স্কোয়াড হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত যখন ফাইনাল ঘোষণাটা আসবে, আমরা বুঝতে পারবো যে কোন খেলোয়াড়রা কারটা মেক করেছেন, কোনটা কারা বাদ পড়েছেন। বাট অবভিয়াসলি বিপিএল এর পারফরমেন্স এই প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং 2-3টা পার্টিকুলার পজিশনে, ফর এক্সাম্পল এট নাম্বার 6 এবং স্পিন ডিপার্টমেন্ট এবং পেসার একটা, এই 3টা জায়গায় একজন একজন করে খেলোয়াড়ের স্কোপ আছে এই স্কোয়াডটাতে ঢুকে যাওয়ার, 2-1 জনকে বাদ করে দিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের প্রেডিক্টেড বাংলাদেশের টি20 বিশ্বকাপের স্কোয়াডটা জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।